তারা ওসমান গনিকে সিঙ্গাপুরে পাঠালো। ওসমান গনির ব্রেনের যে জায়গায় গুলিটা লেগেছে, এটাকে স্টেম সেল বলে, সেখানে গুলি লেগে যেভাবে ওসমান গনি আহত হয়েছে, সেই অবস্থা থেকে ওসমান গনির বেঁচে থাকার সম্ভাবনা বলতে গেলে শূন্যই ছিল। পৃথিবীতে আমার মনে হয় না এরকম কোনো কেস আমরা পেয়েছি যেখানে ওসমান গনির মতো ব্রেন স্টেম সেলের ড্যামেজের পরে কেউ বেঁচে গেছে। যেটা আমরা দেখি, যখন তাকে সিঙ্গাপুরে পাঠানো হলো তখন কিন্তু প্রথমে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেই হাসপাতালে দুজন নিউরোসার্জন তারা দেখে দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে সে অলরেডি ব্রেন ডেড, তাকে এখানে আর ভর্তি করা যাবে না। পরে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হলো। এখন আমি একটা প্রশ্ন করি ডাক্তার হিসেবে, যে ওসমান গনির এই শারীরিক অবস্থায় কেন ডাক্তাররা তাকে সিঙ্গাপুরে পাঠিয়েছিলেন? সিঙ্গাপুরে কি এমন ম্যাজিক আছে যে একেবারে তারা মৃত মানুষকে জীবিত করে দেবে? নাকি ডাক্তাররা বাধ্য হয়েছিলেন তাকে পাঠাতে? তাকে পাঠানোর মধ্য দিয়ে কি কোনো রাজনীতি ছিল? এবং তাকে খুব প্ল্যান্ড ওয়েতে মৃত ঘোষণা করে বাংলাদেশে আনা হয়েছে এবং সে মৃত ঘোষিত হবার আগেই হাদি নামে টি শার্ট বিতরণ হয়েছে এবং সে আসার পরে বিক্ষোভের নামে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো সবই প্রি প্ল্যান্ড। এবং তারই অংশ হিসেবে প্রথম আলো, ডেইলি স্টার পড়ানো হলো। প্রথম আলো, ডেইলি স্টার তো ডক্টর ইউনূসের একেবারে একনিষ্ঠ সমর্থক ছিল এবং মাহফুজা নামের যে স্টেটমেন্ট গুলো ছিল ডক্টর ইউনূসের জন্য, তিনি ডক্টর ইউনূস পদত্যাগ করবেন না, আবার ডক্টর ইউনূস যখন ক্ষমতা এলেন তিনি এত খুশি হয়েছিলেন, বললেন যে এতদিন পরে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ফিরে এলো। তো সেই মাহফুজা নাম এবং মতিউর রহমানের অফিস কেন পোড়ানো হলো? সেটি পোড়ালে কারা লাভবান হবে? এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যেই কিন্তু হাদির খুনি কারা সেটা আমরা জানতে পারি। হাদির খুনি প্রথমে বানানো হয়েছে মির্জা আব্বাসকে, তারপরে একটা ভারতের ন্যারেটিভ তৈরি করেছে যে ভারতে পালিয়ে গেছে, এবং এই যে ভারতে পালিয়ে গেছে, ইসলামাবাদ থেকে একটা পত্রিকা তারা লিখেছে যে ভারত হাদিকে হত্যা করেছে। আবার পাকিস্তান মুসলিম লীগ নেওয়াজ শরীফের যে অংশটা, তারা তাদের এক নেতা সেও ভারতের বিরুদ্ধে কামান দেখেছে। তাহলে দেখেন, বিএনপিকে একদিকে আপনি ঘায়েল করছেন, একদিকে ভারতকে ঘায়েল করছেন, একদিকে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করারও একটা সুযোগ আপনি খোলা রেখেছেন, আবার পত্রিকা অফিস জ্বালিয়ে দিয়েছেন। এখন যেটা চলছে, গত শুক্রবার থেকে এই ওসমান গনির হত্যার বিচারের দাবিতে এই শাহবাগে ইনকিলাব মঞ্চের একটা প্রায় সারাক্ষণই তারা ওখানে অবস্থান নিচ্ছেন। যেমন কালকে রাতে তারা অবস্থান গুটিয়ে নিয়েছিলেন, আজকে আবার খবর পেলাম দুপুর 2টো থেকে তারা আবার সেখানে অবস্থানে বসেছেন। এবং এইখানে যদি আপনি খেয়াল রাখেন, শুক্রবার থেকে এইখানে কিন্তু অবস্থানের লোক সংখ্যা বাড়ছে এবং এখানে অবস্থান করলে সেখানে নিয়মিত খাবার দেওয়া হয়। রাতে ডিম ভুনা খিচুড়ি, বিকেলের নাস্তা, দুপুরের খাবার, সকালে একদম একই রঙের কম্বল। তো ইনকিলাব মঞ্চ একটা কত বড় সংগঠন, এই সংগঠনের মুখপাত্র ওসমান গনি নির্বাচন করবে, সেই টাকাও তার নাই। সেই টাকা তিনি ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে তুলে বেড়াচ্ছেন। 21 লাখ টাকা তুলেছিলেন বোধহয় শেষ পর্যন্ত। তো সেই লোকটার ইনকিলাব মঞ্চ এত টাকা কই পাচ্ছে? হাজার হাজার লোক নাস্তা করছে। কারা ইনকিলাব মঞ্চের এই সমাবেশে লোক সরবরাহ করতেছে? সারা দেশে এবং বিভাগীয় শহরগুলোতেও কিন্তু এই অবস্থানের ওয়ার্ম আপ শুরু হয়েছে এবং সারা দেশের মাদ্রাসা সেগুলো থেকে লোকজন আনার একটা পরিকল্পনা করা হয়েছে, অলরেডি আনাও হয়েছে। জামাত এই হাদির হত্যার বিচারের দাবিতে একটা অস্থিরতা সৃষ্টি করার ওপেনিং রাখছে। হাদির হত্যার বিচার কে করবে? এখন ক্ষমতায় কারা? ডক্টর ইউনূস তো করবে, তিনি বলেছে। তো এর জন্য আবার সমাবেশ করতে হবে কেন? জনদুর্ভোগ বাড়াতে হবে কেন? কোনো সম্ভাবনা আছে যে হাদির বিচার করবে না? কিন্তু হাদির বিচারের দাবিতে তারা 4 দফা দিয়েছে। তার মধ্যে অন্য অন্য দফাগুলো দেখেন। ভারতের কেউ কাজ করতে পারবে না বাংলাদেশে। ভারতের লোকজন যারা বাংলাদেশে কাজ করে, এরা কি বেড়াইতে আসে নাকি এরা এক্সপার্টিস নিয়ে কাজ করতে আসে? এবং ভারত বিরোধিতা, এই 4 দফার মধ্যে ভারত বিরোধিতা
হাদির হত্যা করেছে কে, সেই দায়ও এই পাকিস্তানের মতো এরাও ভারতের গায়ে চাপাচ্ছে এবং বলছে যে ভারত যদি খুনিদের ফেরত না পাঠায় তাহলে আন্তর্জাতিক আদালতে মামলা করবে। এটা একটা দফা। আন্তর্জাতিক কোন আদালতে কিসের মামলা করবে? এই আদালতটা কোথায়? এটার কোনো আগামাথা খুঁজে পাইলাম না। কিন্তু এটা যে একটা জামাতি শয়তানি, এটা নিয়ে কোনো চিন্তা নাই। জামাত কিন্তু আসন্ন নির্বাচন নিয়ে তারা ফাঁকা মাঠে গোল দিয়ে ফেলছিল। তারেক রহমান নাই, আওয়ামী লীগ নাই, তাদের এদিকে সেনা প্রধান জেনারেল ওয়াকার খান তাদের জন্য আছে, তাদের বিজয় ঠেকায় কে? কিন্তু তারেক রহমান আশায় তাদের বাড়াবাতে ছাই পড়েছে। তাদের যে প্ল্যান একেবারে ক্ষমতায় গেছিল সেখান থেকে দপাস করে পড়ছে। কিন্তু তারা তো একটা ইবলিসের দল, তারা তো বসে নেই, তারা আরো কিছু ইঞ্জিনিয়ারিং কিন্তু করেছে। আমরা অনেকদিন ধরেই শুনতেছি যে তারা ভোটার শিফট করিয়েছে। ধরেন কোনো আসনে তাদের ভোটার আছে ধরেন 20,000 বা 30,000, সেই আসনে তারা জিতবে না, সেখান থেকে ওই 20,000-কে তারা আরেকটা কম্পিটিটিভ আসনে নিয়ে আসছে। শফিকুর রহমান তিনি সিলেটের লোক কিন্তু নির্বাচন করছেন ঢাকা থেকে, সুতরাং শফিকুর রহমানের আসনে অনেক ভোটার বাড়িয়েছে। আপনি যদি নির্বাচন কমিশন থেকে ভোটার লিস্ট কালেক্ট করেন এবং গত বছরের ভোটার লিস্ট দেখেন, তাহলে আপনি এই যে ভোটার মাইগ্রেশন প্যাটার্নটা দেখতে পারবেন যে কোন কোন আসনে অত্যাধিক ভোটার বৃদ্ধি হয়েছে এবং এই যে এক আসনের বৃদ্ধি, এটা আবার অন্য আসনে যে কমে গেছে। এবং শোনা যায় যে 150-র বেশি আসনে জামাত এই ভোটার মাইগ্রেশন করিয়ে তাদের সমর্থকদের ডিস্ট্রিবিউট করে দিছে। ধরেন 162টা আসনে তাদের সমর্থকদের নিয়ে আসছে, আর বাকি যে থাকে 138টা আসন সেখানে জামাতের ভোট খুব কম, কারণ সেইগুলো তারা মনে করছে যে এখানে বিএনপি অন্য রাজনীতি তাদের জেতার সম্ভাবনা যেখানে আছে সেখানে তারা তাদের ভোটারদের মাইগ্রেট করেছে। তো এইটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং। ডিসি, এসপি, ইউএনও এরা কাদের পক্ষে? বিএনপি একবার যে ডক্টর ইউনূসকে বলে প্রশাসন জামাতকে ফেভার করছে, জামাত গিয়ে ডক্টর ইউনূসকে বলে প্রশাসন বিএনপিকে ফেভার করছে। তো এই যে পারস্পরিক দোষারোপ, কিন্তু মিনিমাম 60% প্রশাসনের জামাতের কবজা এবং তারা এর জন্য প্রচুর টাকা খরচ করেছে। যারা নির্বাচনের দিন দায়িত্ব পালন করবে, যেসব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তাদের একটা বড় অংশকে জামাত অলরেডি পারচেস করে ফেলেছে এবং নগদ টাকা দিয়ে, এবং তাদের প্রচুর বিদেশ থেকে টাকা আসতেছে। তাদের নিজস্ব একটা ফান্ডিং আছে, এর বাইরে সৌদি আরব, মধ্যপ্রাচ্যের দেশ অনেক, তাদের যারা চাইছে ভোটে জিতাইতে তারা প্রচুর ফান্ডিং করতেছে। তো জামাত আসন্ন নির্বাচন নিয়ে এমন ডার্টি গেম প্ল্যান করতেছে যেটা বিএনপির জন্য কিন্তু বেশ একটা উদ্বেগের বিষয়। আর এখন তারা চেষ্টা করছে যে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনটা করার, এবং শেষ মুহূর্তের আলোচনা চলছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে। আবার আওয়ামী লীগ সহ ইনক্লুসিভ নির্বাচনের যে চেষ্টাটা সেটা যে বন্ধ হয়ে গেছে তা না, কিন্তু জামাত তার শয়তানিগুলো কিন্তু চালিয়ে যাচ্ছে এবং এমন ভাবে চালাচ্ছে যেটা বিএনপির বিজয়কে কিন্তু থ্রেটেন করতে পারে। এবং বিএনপির ভাবসাব দেখে মনে হচ্ছে তারা অলরেডি ক্ষমতায় চলে গেছে। তাদের তো মানে এই যে তাদের ক্ষমতায় চলে যাওয়ার একদম নিশ্চয়তা তাদের অ্যাটিটিউডে, পাশাপাশি জামাত কিন্তু থেমে নেই। জামাতের এই জায়গাটা এটা একটু কেয়ারফুলি দেখতে হবে এবং এই ইনকিলাব মঞ্চের শাহবাগের অবস্থানটা এটাকে চোখে চোখে রাখতে হবে। এটা যে কোনো সময় যে কোনো দিকে টার্ন করানো হতে পারে, সেইভাবেই করছে। আরেকটা ছোট্ট বিষয় দিয়ে আজকে শেষ করবো যে এনসিপিতে হঠাৎ কেন এত এলোমেলো অবস্থা। এনসিপি তারুণ্যের একটা অংশের যে সমর্থন পেয়েছিল সেটাকে তারা বাদ দিয়ে তার অরিজিনাল বাবার কাছেই ফিরে গেল, জামাত ইসলামের কাছে। এর কারণ হলো যে এনসিপি যে তৈরি করেছিল এটা ডক্টর ইউনূসও এই প্রক্রিয়ার সাথে জড়িত এবং এর সাথে একটা সুপার পাওয়ারের ডিপ স্টেট জড়িত। এবং সে ডিপ স্টেট বলেছিল যে এনসিপি কে দাঁড় করানোর জন্য যে টাকা লাগবে সেই ফান্ডিং 50 বছরের জন্য তারা এনসিপি কে ফান্ডিং করবে এবং এই এনসিপির যাবতীয় খরচ, অফিস ভাড়া এগুলো কিন্তু সব ওই ডিপ স্টেটের ফান্ডিং থেকে আসতো। কিন্তু ডিপ স্টেটের এই ফান্ডিংটা বন্ধ হয়ে গেছে, যে কারণে এর আগে আপনাদের বলেছিলাম, হয়তো মনে আছে, যে এনসিপি অফিস ভাড়া দেয় না, সেই মালিক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তাদের বলে অফিস ছাড়েন। তো ডিপ স্টেটের ফান্ডিং বন্ধ হয়ে যায়। ডিপ স্টেটের যে বিশেষ কিছু লোক ছিল, যেমন তাসনিম জারা, ডক্টর তাসনিম জারাকে কিন্তু
করোনার পর থেকে তৈরি করা হয়েছিল, ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় তাকে এমনভাবে গ্রুমিং করা হয়েছিল, তার একটা বড় সমর্থক গোষ্ঠী ছিল। এবং তিনি একজন ডাক্তার, বিশেষজ্ঞ চিকিৎসক এবং সম্ভবত তিনি সেক্সোলজিস্টও, এই যৌন বিষয়েও তিনি অভিজ্ঞ বিশেষজ্ঞ। তো এই কারণে যৌন বিষয়টা এমন যে এটার আবার দর্শক চাহিদা একটু বেশি। তো সেই সেই বিষয়টা দিয়েই তাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় করা হয়েছে। কিন্তু যখন এই তাসনিম জাহরা দেখলেন যে ফান্ড নাই, এখানে তাইকা আর কামাই হবে না, তখন তাসনিম জাহরারা সরে গেলেন এবং ডিপ স্টেটও তাদের সসম্মানে সরে যাওয়ার আয়োজন করেছে। তো তাসনিম জাহরার সাথে যারা সরে গেছে তারা অনেকেই ওই ডিপ স্টেটের ফান্ডিং বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে চলে গেছে। এখন তারা বলতেছে জামাতের সাথে থাকবো না, এইসব থাকবো না, এগুলো সব বাকওয়াস কথা। জামাত তো ডে ওয়ান থেকে এনসিবির সাথে ছিল এবং এগুলো তারা জানতো। পুরো ষড়যন্ত্রের বিষয়ে তাসনিম জাহরা বলেন, এই তাসনুবা জাবিন বলেন, যারা যারা এখন সরে যাচ্ছে সবাই এটা জানতো। কিন্তু এখন মাল নাই, ওইখানে থাকা লাভ নাই, তারা কেটে যাচ্ছে। তাদের হয়তো প্রয়োজন আর নেই, তারা আবার নতুন হাদির দরকার। সুতরাং সেই অবস্থায় তারা মনে করছে ঠিক আছে, হাদিকে জনগণ বলতেছে, আজকে পরিষ্কার হচ্ছে যে আমার আপনার কথা না, যে হাদিকে যারা সৃষ্টি করছে তারাই হয়তো হাদিকে হত্যার পিছনে তাদেরই আজকে ষড়যন্ত্র দেখা যাচ্ছে। বাংলাদেশ সরকার কিন্তু কোনোদিন বলে নাই যে হাদি ভারতে গেছে। তারা কিন্তু অফিসিয়ালি বাংলাদেশের পুলিশ যে বিবৃতি দিয়েছে সেখানে কিন্তু হাদি ভারতে গেছে তার কোনো তারা প্রমাণ দিতে পারে নাই, বলে নাই যে হাদি গেছে। আবার বলতেছে এক ব্যাপারে যে হাদি ওখানে হাদির 2 সহযোগী গ্রেপ্তার হয়েছে। এদিকে মেঘালয়ের পুলিশ তারা বলছে যে নো, হাদির কোনো হত্যা আমাদের ভারতে ঢুকে নাই। এই যে একটা ডাইলামা এবং এই যে একটা জিনিস চলতেছে, এগুলো একটা গুমরোজা এটি করে মূল উদ্দেশ্য হলো যে ইঞ্জেকশন বানচাল করতেছে এক গ্রুপ, চাচ্ছে আরেক গ্রুপ এই বানচালের মাধ্যমে ইনুস তার ক্ষমতায় থেকে আর একটু পাকাভুক্ত করতে চাচ্ছে এবং যারা নাকি এখানে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করা, যে এখানে তাদের স্বাধীনতা বিরোধী অপশক্তি ক্ষমতায় করা এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারাও সমত আছে। এইটি বাংলাদেশে এখন মূল, আমি মনে করি এটার মূল বাংলাদেশের সংকটটা হলো, বাংলাদেশের মূল হলো আদির হত্যাকে ষড়যন্ত্র করে ইনকিলাব মঞ্চ তারা বিভিন্ন শহরে আদির প্রেমিক সেজে কাউকে ক্ষমতা দিতে দেওয়া হবে না। বোঝাই যাচ্ছে মূল উদ্দেশ্য ইলেকশন নয়, তাদের মূল উদ্দেশ্য হলো তাদের এইভাবে ছলে বলে ক্ষমতাকে প্রতিষ্ঠিত করা, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রতিষ্ঠিত করা, উগ্রবাদীকে প্রতিষ্ঠিত করা। এটি আমি মনে করি যে তাদের উদ্দেশ্য। যারা নাকি ক্ষমতায় বসে আছেন তাদের আশেপাশে যারা আছে, আমার মনে হয় আমার থেকে আরো যারা সাংবাদিক আছেন, আমি তো শিক্ষক মানুষ, এত বেশি আমি বলতে পারি না, আমার এখানে সাংবাদিক সুমি খান আছেন, উনি আরো সুন্দর করে বিশ্লেষণ করবেন। আমি ওনার উপর আমার ফ্লোরটা ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি প্রিয় সুমি খান, আপনি দর্শকদের অনেক প্রিয় সুমি খান, আপনি আপনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আপনার কাছে আমার সেই একই প্রশ্ন আমরা যে শিরোনাম দিয়েছি, এই যে তথাকথিত বিপ্লবী হাদি হত্যা ষড়যন্ত্র এবং বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে প্রেক্ষাপট তারা তৈরি করেছে, স্যার যেটা মানে স্যার তো আগেই বললেন তিনি শিক্ষক মানুষ, তাই অনেক শব্দ চয়ন অত্যন্ত সতর্ক থাকেন। স্যারের আসলে ভাষাটা জামালপুরের ভাষা হইলো নির্বাচন হইলে ভালা, না হইলে আরো ভালা। জামাত এখন এরকম পজিশন আছে, জামাত এটাই চাচ্ছে, বা জামাত তো এই যে জননেত্রী শেখ হাসিনা বারবার বলেছেন যে যখন বলেছিলেন যে রাজাকারের শব্দটা, তারা স্লোগান দিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আমরা যখন বললাম এরা আসলেই রাজাকার, এখন তো প্রমাণ হয়ে গেছে তারা তো সেই জামাতের সাথেই 30টি আসন নিয়ে ভাগাভাগি করে চলে গেছে। বরং আমরা এই রাশেদকে গালি দিয়েছি, ভিপি নূরকেও গালি দিয়েছি, মানে আমরা তাকে স্বাধীনতা বিরোধী বলেছি, তারাও তো বিএনপিতে চলে গেছে দানের শেষে। তো আসলে তো এরা যারা ছিল এরা তো ঠিকই তারা ঘরের ছেলে ঘরে ফিরে গেল। আপনি সুমি খান কি মনে করেন, স্যার যেটা বললেন যে আপনি সাংবাদিক মানুষ, অনেক কিছু অবশ্যই অনেক কিছু জানেন, কারণ স্যার তো আসলে শিক্ষক মানুষ, তাকে অনেক কিছু জানলেও বলতে পারেন না, সম্ভবত সেই জন্য পাস করে দিয়েছেন। আর আজকে উপস্থাপক, আমি চাইলে অনেক কিছু বলতে পারবো না, আপনার উপরেও আমি ভরসা করতেছি। এটা কি হচ্ছে দেশে, এই যে নাটক দেখেন, কখনো আসামের কথা বলছে, মেঘালয়ের কথা বলছে, কলকাতা যে পুলিশে নাকি হাদির খুনিকে ধরছে, এই যে মিথ্যা সাংবাদিকতা, এই ব্যাপারে যদি আপনি আমাদের কিছু বলেন প্লিজ।
অশেষ ধন্যবাদ অত্যন্ত জনপ্রিয় শেখ ফরিদ ভাই এবং আব্দুল আউয়াল স্যারকে আমি কুর্নিশ জানাই আমাদের দর্শকদের এবং যারা শুনছেন। বিষয়টা আসলে সবার কাছেই একদম স্বচ্ছ হয়ে গেছে, কারণ রাজনীতিতে শেষ কথা নাই সেটা একটা পজিটিভ অর্থে এক সময় বলা হতো, কিন্তু এখন যে ভয়ঙ্কর জায়গায় গেছে যে এই যে মুখোশ উন্মোচিত হয়ে গেছে সবার, যে আসলে তারা এই যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আপনি বললেন, এবং এটা যে কতটা ভয়ঙ্কর, সো কল্ড বীর বিক্রম, সো কল্ড মানে তথাকথিত যে ডক্টর হুমায়ুন আজাদ স্যারের ভাষায় বলতে হয় যে রাজাকার চিরদিনই রাজাকার, আর হচ্ছে গিয়ে মুক্তিযোদ্ধা চিরদিন মুক্তিযোদ্ধা নয়। আজকে ধরে হ্যাঁ তারা যোগ দিচ্ছে, এবং আজকের কয়েকটি আপনার যে সংবাদগুলো আপনি খেয়াল করবেন শেখ ফরিদ ভাই এবং স্যার তো আছেন এর সঙ্গে, যে তারেক রহমান ভোটার হলেন, জাইমা রহমান ভোটার হলেন, এবং ঢাকা 17 আসনে তারেক রহমান ক্যান্ডিডেট হবেন। এখন পৃথিবীর সবগুলো দেশে যে যেখানে যত অনিয়ম করেন তার বিরুদ্ধে তিনি যত বড় রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান হবেন, বলা হয় যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। স্বয়ং ট্রাম্প থেকে শুরু করে বাইডেন থেকে শুরু করে আপনার ইয়েলেনসেন বলুন, আবার হচ্ছে গিয়ে ইমেলদা মার্কোস বলেন, বা এদিকে ইমরান খান, হ্যাঁ, বা ভারতের রাজীব গান্ধী থেকে শুরু করে কে মামলার মুখোমুখি হয়নি। তো সেই জায়গাতে তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, রাজনৈতিক অভিযোগগুলো, রাজনৈতিক কারণ ছিল কি অভিযোগগুলো আসলে, নাকি তিনি সরাসরি কিছুর সাথে যুক্ত ছিলেন, সেটা একটা প্রশ্ন ছিল। তারপরও যেহেতু শক্তিশালী একটা বিরোধী দল বিএনপি, তাদের নেতা হিসেবে তারেক রহমান আসবে কি আসবেন না, এবং তার মায়ের বেগম খালেদা জিয়ার কি হবে, এই বিষয়গুলো ছিল। তার মধ্যে থেকে এই যে নির্বিচার গণহত্যা চলেছিল, সেই জায়গাটা থামানো মনে হয় বিশ্ববাসীর পক্ষ থেকে একটা বড় রকমের চাপ ছিল। আর না হলে হঠাৎ করে তারেক রহমানের আগমন এবং হঠাৎ করে যে জামাতের ভূমিকাটা আজকে দেখতে হচ্ছে আমাদেরকে, এনসিপি কে 125টি আসনে মনোনয়ন দিয়ে 30টি নিয়েছে। এখন আর 99 জন তো বেচারাদের হৃদয় ভঙ্গ হয়ে গেছে, কি জানে হার্ট ব্রোকেন। এই যে হার্ট ব্রোকেন হৃদয়ের এনসিপি নেতা নেত্রীদের কান্নাকাটিতে এখন তো দেখা যাচ্ছে ফেসবুক সয়লাব, সবাই ওদের ভাষায় কথা বলছে, ওদেরকে সবাই ট্রোল করছে। এই যে ট্রোলের জায়গাটা, এবং কেন যারা অন্ধ ছিল এনসিপির প্রতি, যারা 5ই আগস্টের প্রতি অন্ধ ছিল এবং যারা মনে করতো যে স্বাধীনতা পেয়েছে, তারা আজকে হচ্ছে ভয়ঙ্কর ভাবে তারা নিজেরাই হতাশ, আর এই বিশাল জনমত মনে করেছে এক একজনের, এবং তারা কেউ স্বতন্ত্র নির্বাচনে, ওরে সর্বনাশ, স্বতন্ত্র নির্বাচন। যারা জীবনে রাজনীতি আসলে কতটা বোঝেন, তারা রাজনীতির অভিজ্ঞতা আদৌ আছে কিনা, তারা সংসদ নির্বাচন করবেন, যে এলাকাতে তারা সংসদ নির্বাচনের প্রার্থিতা দাবি করছে সেই এলাকার মানুষের জন্য কি এমন কাজ তারা করেছেন যে সংসদ নির্বাচনে দাবি করবেন, তারা প্রার্থিতা দাবি করবেন, এবং এতটা কনফিডেন্ট, হাত নেড়ে নেড়ে মানুষের সামনে গেলেই কি আপনি ভোট পেয়ে বা ভোটের সিল ছাপ্পর মেরে জিতে সংসদে যেতে পারবেন। এই যে এটা একদিকে ভালো হয়েছে, নির্বাচনের নামে আরো বিপুল অঙ্কের টাকা তারা খরচ করত এই 99 জন যারা কান্নাকাটি করছেন, এবং একইভাবে বিএনপির অনেকে আজকে, এবং ইভেন নড়াইলের যে বিএনপি নেতা তিনি ভীষণ রকম কান্নাকাটি করেছেন, তার হচ্ছে গিয়ে সমর্থকরা কান্নাকাটি করেছেন, কেন তাকে নেবেন। আর আপনি যেটা শেখ ফরিদ ভাই বললেন যে হাদির হত্যার বিষয়টা, হাদি কি আদৌ, হাদি তো স্বতন্ত্র প্রার্থী ছিল,
ওকে কোন দলের প্রার্থী ছিল? ওকে যে এইভাবে জাতীয় নেতা বানিয়ে দেয়া হলো, জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে কবর দিয়ে অবমাননারও তো একটা সীমা থাকে। তাকে জাতীয় কবি বলছেন, তার সম্পর্কে সাম্প্রদায়িক কথা প্রচুর কথা বলে তাকে একেবারে আকাশে তুলে ধপাস করে ফেলে দেওয়া, কিচ্ছু আসবে যাবে না বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কর্ম, সৃষ্টিকর্ম এবং তার অবস্থান শত শত বছর আকাশ থেকে আকাশের চূড়ায় উঠবে। আর হাতি কি হবে? তার খুনির নাম করে, তার হত্যাকারীর নাম করে ভারতের সাথে যে জায়গায় তলানিতে সম্পর্কটা নেওয়া হলো, ভারতকে দোষী করে গণমাধ্যমগুলো, একটি গণমাধ্যমের, আমি সামান্য খুব ছোটখাটো একজন সাংবাদিক, কিন্তু আমি সাধারণ মানুষের যে বক্তব্যগুলো দেখছি, আমি তো তৃণমূলের সাংবাদিকতা করা, মানে পথে ঘাটে কাজ করা সাংবাদিক, আমি ওদের যে অনুভূতি দেখছি ভীষণ ক্ষোভ তাদের, যে আপনারা একজনকে চোখের পলকে নেতা বানালেন, তাকে গুলিকে করলো, যেখানে স্বয়ং সরকারকে তার ভাইরা, তার পরিবারের স্বজনরা দোষী করেছে, সেই জায়গায় এদিকে অবস্থান ধর্মঘট, এদিকে একটা হত্যার যে রাজনীতি। এই জায়গায় শেখ ফরিদ ভাই, আমার একটা কথা মনে পড়ছে, আপনার মনে পড়ছে কিনা, মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতার করা হয়েছিল একবার, তার একটি টেলিফোন সংলাপ ভাইরাল হয়েছিল, কিছু লাশ ফেলতে বিশ্ববিদ্যালয়ে। মানুষ কি আসলে, মানুষ তো মানুষ হলে সে তো পাখি মারতেও আরেকবার চিন্তা করবে, বিড়াল কুকুর মারতেও একবার চিন্তা করবে। সেই জায়গাতে আপনারা কিছু লাশ চাইছেন, যা 5ই আগস্টে নির্বিচার, 5ই আগস্টের পর থেকে 2024-এর 5ই আগস্ট এবং তার পর থেকে এত নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারে, কারাগারে বন্দী সাংবাদিক, আপনার রাজনৈতিক কর্মী, গবেষক, অধ্যাপক ডক্টর আবুল বারকাত থেকে শুরু করে আপনার মঙ্গল শোভাযাত্রার যে শিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি একজন শিক্ষক, তিনি একজন চিত্রশিল্পী, তাকে কি কারণে গ্রেফতার করা? এরকম অসংখ্য নিরীহ মানুষকে, আমাদের আনিস আলমগীর আছেন, শওকত মাহমুদ আছেন, তারা, শওকত মাহমুদ নিজে বিএনপির একজন প্রভাবশালী নেতা ছিলেন এবং বিএনপি পন্থী সাংবাদিকদের নেতা ছিলেন, সারা জীবন যে দলটির জন্য তিনি কাজ করে গেছেন, সেই দলটি ক্ষমতায় থাকার পরেও তিনি কারাগারে। তাহলে এই জায়গাটা তো আসলে কারা করছে দৌরাত্ম, এই যে হচ্ছে গিয়ে ভয়ঙ্কর রকমের দুর্বৃত্তায়ন কারা করছে? বিষয়গুলো আমি বলবো যে শেখ ফরিদ ভাই খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, আর আব্দুল্লাহ স্যারও চমৎকার ভাবে তুলে ধরেছেন। আমার জায়গা থেকে যে কয়টা কথা আপনি প্রশ্ন করলেন, আমি মোটামুটি সে কথাগুলো তুলে ধরলাম। শুধু একটি কথাই বারবার আলোচনা আসছে যে জুলাই তারুণ্যের স্বপ্নভঙ্গ। জুলাই তারুণ্য শব্দটাই তো মিথ্যা। জুলাই সন্ত্রাসীদের এবং সন্ত্রাসীদের সহযোগীদের, যারা একটি নির্বাচিত মুক্তিযুদ্ধের পক্ষে একটি সরকারকে, যে সরকার জনমুখী, যে সরকার জনগণের জন্য, সমাজের জন্য, নিরীহ মানুষদের জন্য, পথশিশুদের জন্য এবং গৃহহীন মানুষদের জন্য আশ্রয় ছিল, সরকারি কর্মকর্তাদের জন্য শক্তিশালী 4টা-5টা বোনাস পেতেন বছরে, সব তো বন্ধ। এবার কেমন লাগছে সেই তথাকথিত বিপ্লবী এবং তথাকথিত স্বপ্নচারীদের? এটাও আমার মনে হয় যে সাধারণ মানুষকে প্রশ্ন করার একটা দরকার আছে, জরুরি। ধন্যবাদ আপা। স্যার, আপনার কাছে আসবো একটা বিষয় নিয়ে, তার আগে একটা প্রশ্ন আপনার কাছে। আমরা দেখলাম যে জাসদ এবং ওয়ার্কার্স পার্টি এরা বলছে যে তারা নির্বাচনে অংশ নিবে না, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তারা নির্বাচনকে বয়কট করেছে। আরেকদিকে আমরা দেখলাম আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্র, নয়া মুখপাত্র হয়েছে। মানে এরা একবার থাকে সরকারে, আরেকবার তাদের দলের লোক চলে যায় জামাতে, কেউ চলে যায় বিএনপিতে।
কেউ আবার দল থেকে পদত্যাগ করে, আবার এখানে আসিফ মাহমুদ সে নিজে আবার মুখপাত্র হিসেবে দায়িত্ব নিল। মানে এগুলো আসলে এদের নিয়ে আমরা আলোচনা করতে চাই না, কারণ হচ্ছে যে এরা এরা যে কি হবে আমরা জানতাম, এরা বরং 16-17 মাস যে ছিল এটাই বরং বেশি ক্ষমতার দ্বার প্রান্তে বা ক্ষমতায়। এদের নিয়ে যে বক্তব্য দিয়েছে, আমরা যেগুলো মানুষকে দেখলাম, এদের যে জাতীয় নেতা বানানো, এরা কয়দিন পরে ফানুসের মতো উড়ে যাবে, কোনো সন্দেহ নাই, সেটা সিমটম আমরা দেখতে পাচ্ছি। তো আবার জামাতের নেতা বলেছেন যে এই নির্বাচনে নাকি কয়েকটা বৈশিষ্ট্য আছে, তার একটা অদ্ভুত বৈশিষ্ট্য তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে নাই। অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচনে না থাকে এটা বৈশিষ্ট্য হলে কেমনে? এটা তো আরো এই নির্বাচনের জন্য কলঙ্ক, যে এত বড় একটা বৃহত্তর দল যারা এখনো 35-40% সমর্থক, তারা নির্বাচনে নেই, এটা বৈশিষ্ট্য। আর এই আওয়ামী লীগ যখন কোনোদিন আবার ক্ষমতায় ফিরে এসে বলবে জামাতকে নির্বাচনে অংশ নিতে দেবে না, তখন কিন্তু বলবে এরা গণতন্ত্র খতম, সাথে যুক্তি করবে ইসলাম খতম। জি স্যার, প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমি যে কথা বলি, আমি প্রবাসে আছি, আমি একজন রিটায়ার্ড মানুষ, আমার কিন্তু কথা বলার কোনো প্রয়োজন না। আমি কেন কথা বলছি শুধু একটা কারণ বলি আপনাদেরকে এবং দর্শকদেরকে। আমি যেদিন দেখেছি 5ই আগস্টের পরে যখন বঙ্গবন্ধুর মুরাল ভাঙ্গে, বঙ্গবন্ধুর মুরালকে অপমান করে, আমি সে কি করতে সেটা আমার মুখে বলতে চাই না, অপমান করছে, বীর শ্রেষ্ঠদেরকে বিশ্বতে যখন মুরাল ভাঙচুর করে, তখন আমি দেখলাম যেই স্বাধীনতার যুদ্ধের আমি একজন অংশীদার, সেই স্বাধীনতা 71কে ভুলাই দেওয়ার জন্য, বঙ্গবন্ধুকে মানে ইয়া করার জন্য, হেয় করার জন্য এই আন্দোলনটা হয়েছে। এবং তখন আমি বুঝতে পারলাম যে আন্দোলনের উদ্দেশ্য সরকার পরিবর্তন না, শেখ হাসিনার ওই এগুলা মানুষকে বিভ্রান্ত করে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে জাস্ট মানুষকে রাস্তা নামিয়েছে ভুল পথে। অনেক মানুষ এই ভুল এখন বুঝতে পারছে এবং তারা সেখান থেকে সরেও দাঁড়াচ্ছেন, সেটা আলামত দেখা যাচ্ছে। সুতরাং আমার পরিষ্কার স্ট্যান্ড, আমার পরিষ্কার কথা যে যতদিন না এই মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগ কি করছে না করছে সেটা জনগণ বিশ্লেষণ করবে। আওয়ামী লীগ যদি কোনো ভুল করে থাকে সেটাও জনগণ বিশ্লেষণ করবে, তাই না? আমি ক্ষমতা কে আসবে এটা জনগণ ঠিক করবে, কিন্তু এখন তো তা না। ক্ষমতা কে আসবে তারা তো জনগণ ঠিক করছেন না, ক্ষমতা কে আসবে ঠিক করতেছে একটা গোষ্ঠী, যে গোষ্ঠী নাকি স্বাধীনতার বিরোধী অপশক্তি, যারা স্বাধীনতা চায় নাই, তারা কারাদিত্য করতেছে। যে গোলাম আজম পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্দোলন করেছে, সেই গোলাম আজম হলো তাদের দৃষ্টিতে সূর্য সন্তান। যাদেরকে দেখছি মানুষজনকে হত্যা করছে, মানুষকে হত্যা করছে, যে আল বদর, আল শামস, আল রাজাকার, তাদেরকে আমি নিজ চোখে দেখছি, আলী হাসান মুজাহিদ, এদেরকে দেখছি তারা কিভাবে মানুষকে হত্যা করতে সাহায্য করছে। তারা যখন আজকে হিরো হয়ে যায় তখন তো বুঝতে পারছি যে এই দেশের অবস্থানটা কোথায়, তারা কোথায় দেশটাকে নিয়ে যেতে চায়। সেটা আমি নয়, এই দেশের, আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ যত বড়ই তারা ধর্মবীর হোক, তারা স্বাধীনতার এখনো সম্মান করে, 71কে তারা সম্মান করে, 71কে তারা পুনর্জীবিত করতে চায়, জয় বাংলাকে তারা সম্মান করে। সুতরাং এই যে অবস্থাতে আমি মনে করি যে এই আসিফ বলেন, এদেরকে কোনোদিন চিনতাম না, আসিফ বলেন আর হাদি বলেন আর যারা এনসিপি বলেন, আমি বললাম না এনসিপি তো জামাতের এবি পার্টি, এনসিপি মানে মঞ্চ, এই যে ইনকিলাব মঞ্চ, এগুলা কিন্তু জামাতের বিভিন্ন শাখা প্রশাখা। যারা জামাত, অত্যন্ত জামাত বিএনপি তো ঢুকছে, আওয়ামী লীগও ঢুকেছে। জামাতের যে গুপ্ত রাজনীতি, এইটা কিন্তু অন্য কোনো বাংলাদেশের অন্য কোনো দল করে না। তারা এই রাজনীতি তো ঠিক না। আপনি যা বলবেন স্টপ বলেন, আপনি যা ছাত্রলীগের মধ্যে ঢুইকা আরবারকে হত্যা করবে আর দূর দিবেন ছাত্রলীগ এরকম একটা ছেলেকে ইয়া করছে। যখন দেখা যাচ্ছে যে আরবারের খুনিরা যখন মুক্তি পেয়ে গেল, তাদেরকে মুক্তি তাদেরকে ছেড়ে দিল কেন? কারণ তারা ইসলামী ছাত্র শিবিরের ছেলে ছিল, তারা ওখানে ইনফ্লেটেড করে দুই কাজে আরবারকে হত্যা করেছে। এই আরবার হত্যা করার পরে আবার আমি যখন দেখি আরবার যে নাকি একটা ছাত্র শিবিরের ছেলে ছিল, ঠিক আছে, তাকে হত্যা করছে তারই ছেলেরা, ছাত্রলীগের নাম দিয়া শিবিরাই হত্যা করছে তাকে। এবং তাকে যে বঙ্গবন্ধু এভিনিউ, এটা ছিল জিন্না এভিনিউ, এই জিন্না এভিনিউ থেকে স্বাধীন হওয়ার পরে আমরা স্বতঃস্ফূর্তভাবে এটার নাম হয়ে গেছে বঙ্গবন্ধু এভিনিউ। সেই বঙ্গবন্ধুর এভিনিউর নাম যখন আবরার নামে করা হয়, তখন এটি জাতির জন্য কলঙ্ক। এটি আমরা মেনে নিতে পারি না, এই জাতি মেনে নিতে পারে না।
এটি হলো আমাদের বুঝতে হবে, মানুষজনকে বুঝতে হবে, জনগণকে বুঝতে হবে যে জামাত এবং তাদের যে সহযোগী তাদের উদ্দেশ্য কি। তারা হত্যা রাজনীতি করছে 1971 সালে, তারা 75 সালে হত্যা রাজনীতি করছে, তারা বিভিন্ন সময় হত্যা রাজনীতি করছে, এই ছাত্র শিবির রক কাটা রাজনীতি করছে। 1992 সালে 93 সনে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেভাবে একটা ছেলেকে ছাত্রমূর্তি ছেলেকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছিল, যে হত্যার জন্য সেদিন বিএনপি ক্ষমতা ছিল, সেদিন বিএনপি আওয়ামী লীগের সুরে সংসদে কথাও বলেছিলেন, সেই রেকর্ডও আছে। কিন্তু বিএনপি দুর্ভাগ্য, বিএনপি আজ পর্যন্ত আমার কষ্ট হয়, আমি বিএনপির আমার অনেক বন্ধু আছে, আমি বলি যে তোমরা হোয়াট ইউ ওয়ান্ট, তোমাদের আদর্শটা কি ভাই বিএনপি? এই যে আমি তো বিএনপির আদর্শটাই বুঝি না, তারা কি জামাতের পক্ষে নাকি মুক্তিযুদ্ধের পক্ষে নাকি মাঝখানে, নাকি একবার যখন সুবিধা হয় জামাতকে আনে, আবার যখন সুবিধা হয় একটু মুক্তিযুদ্ধের কথা বলে। অনেক মুক্তিযুদ্ধ জামাতে আছেন, অ্যাডভোকেট ফজলুর রহমান যখন মুক্তিযুদ্ধের কথা বলে পরিষ্কার ভাবে, বিএনপিতেও তাকে স্ট্যান্ড দেয় না। তার মানে বিএনপির অবস্থান মুক্তিযুদ্ধের পক্ষে এখনো পরিষ্কার না। অনেকে বলছেন তারেক যে আসছে দেশে, তারেক বন্দনা চলছে। আমার এই বন্দনা দেওয়া লাভ কি ভাই? আমি তো বন্দনা চাই না, আমার চাওয়া হলো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, এরপরে আপনারা রাজনীতি করেন। সুতরাং আমার পরিষ্কার কথা, যারা এই দেশে রাজনীতি করবেন আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে রাজনীতি করে আপনাদের জনপ্রিয়তা দেখুন, আপনারা জনগণকে ক্ষমতা চাবে। আজকে বাংলাদেশে ডক্টর তো না করতে আমাকে বলতে দর্শকরাই, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এতদিন আমরা শুনতাম যে স্বাধীনতা বিরোধীর অনেক নেতা অনেক ছিলেন, এখন সবচেয়ে বড় নেতা হয়ে গেছেন মোহাম্মদ ইউনূস। একজন বড় লিডার পেয়ে গেছেন, স্বাধীনতা বিরোধীর একজন বড় মুখপাত্র, আইকন পেয়ে গেছেন। সুতরাং এখন উনাকে দিয়ে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। সুতরাং আমি মনে করি এই ইউনূসের নেতৃত্বে যে অপশক্তি একসাথে হয়েছে, এটি সাময়িক, এটি মানুষকে ধোঁকা দিছে, আর ধোঁকা দিতে পারবে না। বিশ্বকে ধোঁকা দিছে, যারা তাদেরকে ক্ষমতা বসাইছে আমেরিকা, যে ডিপ স্টেট, তারাও কিন্তু এখন আস্তে আস্তে সরে যাচ্ছে। ঢাকার যে এমবেসি আছে, সে এমবেসি থেকে কিন্তু ডিপ স্টেটের আরো 2-4 জন যারা আছে তাদের কিন্তু সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কারণ ট্রাম্প প্রশাসন নতুন অ্যাম্বাসেডার আসতেছে এখানে। আপনার কাপুর একজন, সে এই দক্ষিণ এশিয়া দেখতেছে, তারা দেখতেছে এখানে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হচ্ছে। সে ডিপ স্টেটের ষড়যন্ত্রকারীরা যারা এতদিন কলকাঠি নাড়াইছে বাংলাদেশে, তাদের কিন্তু আস্তে আস্তে সরাই নিচ্ছে। সুতরাং সুদিন আসতেছে, আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব বুঝতেছে যে এই দেশকে তারা যে উদ্দেশ্যে তারা তাদেরকে সাপোর্ট দিছিল, সেই উদ্দেশ্য না, তারা এখন একটা জঙ্গিবাদ সৃষ্টি করতেছে, যারা এই দেশের এই অঞ্চলের জন্য একটা বিরাট একটা রাজনৈতিক খারাপ হবে। সেই জন্য কিন্তু তারা আস্তে আস্তে হাত গুটাই নিচ্ছে। শুধু সময়ের ব্যাপার, শুধু অপেক্ষা করে ইনশাল্লাহ। আমি তো বিশ্বাস করি যে বেশি দিন সময় লাগবে না, যেটা উত্তরণ যেটা সম্ভব বলছেন, উত্তরের পথে কিন্তু আমরা আস্তে আস্তে আগাচ্ছি। কিন্তু হবে, এগুলা কিন্তু কোনোটাই টিকবে না, শুধু সাময়িক ভাবে তারা এগুলা করে যাচ্ছে। জনগণ সজাগ হচ্ছে, এবং জনগণকে অনুরোধ করব, আপনারা যারা সচেতন, অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস করেন, খুন খারাপি চান না, খুনের রাজনীতি যারা চান না, আপনারা ঐক্যবদ্ধ হন। বিশ্ব আজ জাগ্রত, জয় বাংলার জয় হবে, জয় বাংলা কোনোদিন পরাজিত হতে পারবে না, এটি আমি বিশ্বাস করি। ধন্যবাদ স্যার আপনাকে। শফিক খান, আবার আপনার কাছে আমরা জানতে চাইবো, আমরা দেখলাম যে এমন কিছু অস্ত্র, হাতিয়ার, ছোট ছোট অস্ত্র, আমরা রিভলভার দেখলাম, পিস্তল দেখলাম, যেগুলো পুলিশের কাছেও নাই। আর্মি সেগুলো দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে যে এত আধুনিক অস্ত্র হাতিয়ার কিভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। বলেছেন যেটা নাকি জার্মান থেকে আসছে। জার্মান থেকে তো আকাশে উড়ে আসা সম্ভব না। আবার তখন পুলিশ এটা সাফাই গাইতে বলছে এটা তো বর্ডার ক্রস করে আসছে। এই যে বর্ডার ক্রস করে একবার বলে জঙ্গি চলে যায়, আবার বলে খনি চলে যায়, আবার বলে অস্ত্র আসে। এই প্রশ্নগুলো আপনার কাছে থাকলো। পাশাপাশি আমরা দেখলাম যে কখনো এনসিপি জামাতকে আসন ছেড়ে দিচ্ছে, জামাত এনসিপি কে ছেড়ে দিচ্ছে, এগুলো তো স্যার বললেন, আপনি কিছু বলেছেন। এখন এই যে বাংলাদেশ যে একটা গভীর সংকটে পড়ে আছে, স্যার তো বললেন
যে আমরা অবশ্যই ফিরবো এবং উত্তরণ আমাদের ঘটবে, এবং সে স্যার আশা করতেছেন যে সে শুভ উত্তরণই সম্ভব। আপনি এটাকে কি দৃষ্টি, আপনার দৃষ্টিভঙ্গি কি, কিভাবে আমাদের উত্তরণ ঘটবে এই সংকটের ভিতর থেকে? অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই। স্যার যথার্থই বলেছেন যে আসলে এই জাতি তো আসলে হত্যার রাজনীতি কখনোই চায় না। কে চাইবে? প্রত্যেকেই তো চায় মানুষের জীবন এবং একটি দেশ। 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটা মাটি পেয়েছি, আমরা একটা পতাকা পেয়েছি। ভারত সরকার শ্রীমতী ইন্দিরা গান্ধীর বিশ্ব জনমত গঠনের মাধ্যমে তার যে সক্রিয় ভূমিকা ছিল গণহত্যার শেষ হোক মানুষ বাঁচানোর কারণে, এবং একই সঙ্গে নিকটতম প্রতিবেশীর প্রতি দায়বদ্ধতা দায়িত্বশীলতা থেকে। তো সেই জায়গায় আপনি যে কথাগুলো আমাকে বলছিলেন যে আসলে আমরা কোন জায়গাতে আজকে আছি, এবং আমাদের যে জামাতের যে অবস্থানটা, জামাতের এই অবস্থানটা তো জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদের পুত্র। আপনার শ্রোতে আমি বলেছিলাম যে ফারুক মওদুদি বলেছিলেন যে কেউ যদি সঠিকভাবে কোরআন শরীফ পড়ে, ফারুক মওদুদি আমার সাথেই ইন্টারভিউতে বলেছিলেন 14 সালে, আজকে থেকে 11 বছর আগে বলেছিলেন যে কেউ যদি সত্যিকার অর্থে কোরআন শরীফ পড়ে তিনি কখনো জামাত ইসলাম করবেন না। এবং এই যে জারজ সন্তান জামাত, বাংলাদেশের জারজ সন্তান, বাংলাদেশের উচিত তাদেরকে যথাযথভাবে তাদের উপযুক্ত সাজা কার্যকর করা এবং তাদের রাজনীতি নিষিদ্ধ করা, যেটা বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ করেছিলেন। কারণ ধর্ম তো শান্তির জন্য, ধর্ম মানবতার জন্য। সেই ধর্মকে বেসাতি করে, ধর্ম নিয়ে বেসাতি করে যারা, তারা যদি মানুষকে বিভ্রান্ত করে, যে কোরআন শরীফ হাতের মধ্যে দিয়ে জোর জবরদস্তি করে শপথ করানো, যে তুমি শপথ করো যে তুমি দাঁড়িপাল্লাতেই ভোট দিবে। তো এই জায়গাগুলো, যেমন জাফরুল ইসলাম চৌধুরী চট্টগ্রামের, তিনি একসময় নাকি জাহাজের খালাসি ছিলেন, তো পরে আপনার সিএনএফ এজেন্ট হয়ে প্রচুর টাকার সম্পদ মালিকের, বিপুল সম্পদের মালিকানা তার হলো, এবং তিনি একসময় আওয়ামী লীগ, কখনো বিএনপি, যখন যে সরকার চেষ্টা করেছেন, পরবর্তীতে বিএনপির তিনি অনেক বড় অঙ্কের চাঁদা দিয়ে বিএনপির তিনি প্রতিমন্ত্রী হয়েছিলেন চট্টগ্রামের। এবং প্রতিমন্ত্রী হওয়ার পরপরই একটি জেলে পরিবারের, চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরের 11 জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল ভাই তার সময়। তো রাজনীতি মানে যদি এরকম হয়, সব মুক্তিযোদ্ধারা লাইন ধরে দৌড়বে, আর তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিয়ে, স্বাধীনতার স্লোগান দিয়ে, কোটা বিরোধী আন্দোলনের নামে একটি নির্বাচিত সরকারের পতন ঘটিয়ে তিনি এমপি হবেন বলে আসমান কাঁপে না, আসমান কাঁপে না করে চিৎকার চেঁচামেচি করে তার বাবাকে সংসদ সদস্যের জন্য নেবেন। মোহভঙ্গ তো হয়েছে, তাদের হওয়াটা অবধারিত ছিল। কেননা রাজনীতি নিয়ে যারা, আজকে আমি স্যারকে শ্রদ্ধা জানিয়ে বলি, আব্দুল্লাহ স্যারকে, যে যারা শিক্ষক, হ্যাঁ, শিক্ষকতা করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলে, তারা জানেন যে তাদের শিক্ষা দীক্ষা, পড়ালেখা এবং শিক্ষকতার মধ্যে দিয়ে তারা রাজনীতির পাঠ তাদের কিছুটা হলেও সচেতন ভাবে আছে। রাজনীতির কোনো পাঠ না নিয়ে আমার বাপ দাদা 14 পুরুষের কে কোথায় ছিল সেটাকে বেসাতি করে, বা কেউ ছিলই না, তাকে সংসদ সদস্য, একজন সংসদ সদস্য হতে হবে তাকে। কেন? আপনারা সংসদের নিয়মটা কি, সংসদীয় নির্বাচনের নিয়ম কি, এই যে কোন রাজনৈতিক দলের আপনার হচ্ছে গিয়ে বৈধতা আছে, কাদের বৈধতা নাই, কোন ক্যাটাগরিতে। আজকে সবচেয়ে প্রাচীন সংগঠন রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ, হ্যাঁ, অথচ আপনার আজকে বাম রাজনৈতিক দলগুলোর মধ্যে হাসানুল হক ইনু কারাগারে, রাশেদ খান মেনন কারাগারে, বিরোচিত ভূমিকা তাদের ছিল। এখন
আসাদুজ্জামান নূর থেকে শুরু করে তিনি একজন নাট্যজন, তিনি সাবেক সংস্কৃতি মন্ত্রী, তিনি তো একটু পিঁপড়া মেরেছেন বলেও কেউ বলতে পারবে না, যদিও তার পরিবারের সদস্যরা লাল বিপ্লবের সক্রিয় সদস্য ছিলেন। হ্যাঁ, তাহলে এই জায়গাটি আমরা আমাদের আজকে এটা কি একটি শুদ্ধ সবকিছু ধ্বংস হয়ে একটি শুদ্ধ প্রজন্ম পরিশুদ্ধ হয়ে বাংলাদেশকে আসতে হবে, আর না হলে বাংলাদেশে আসলে সবাইকে প্রধানমন্ত্রী হতে হবে, সবাইকে রাষ্ট্রপতি হতে হবে, সবাইকে সংসদ সদস্য হতে হবে, তাহলে জনগণকে থাকবে তো কয়েক কোটি রাষ্ট্রপতি হয়ে যেতে হবে, কয়েক কোটি প্রধানমন্ত্রী হয়ে যেতে হবে, আর জনগণের এরকম করে দিনের পর দিন সংখ্যালঘু বলে কোপানোর লাশ পাওয়া যাবে, সংখ্যালঘু হাতে লাল সুতা দেখে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে র এজেন্ট বলে একজন দিনমজুরকে, যেখানে শিক্ষা বলুন, খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষা চারটি মূলনীতির পুরো বিরুদ্ধে অবস্থান করবে রাষ্ট্র। সেটা কি রাষ্ট্র হয়? সেটা কি রাষ্ট্র হয়? আজকে বুঝতে হবে যে কেন আজকে এই পরিণতিটা যেখানে হয়েছে, সেখানে রাষ্ট্রের, সমাজের, পরিবারের নীতি নির্ধারক বা অভিভাবকদের ব্যর্থতা কোথায়, সেটা থেকে উত্তরণের যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো তৃণমূল থেকে উপর পর্যন্ত সিদ্ধান্ত নেবে না, তাহলে এবং তারা তাদেরকে পরিশুদ্ধ করবে না যতক্ষণ, অনেকে তো কঠোর প্রতিবাদ করেও তারা নিশ্চিহ্ন হয়ে গেছে, তারা চাননি তাদের সন্তানরা জেন জেড নাম নিয়ে এইভাবে আবার বড় গলায় জামাতের আবার শিবিরের ছেলেরা দাবি করে মেট্রো রেল ভেঙেছিল বলে আজকে স্বাধীনতা এসেছে, আজকে ওরা আপনার ফ্লাইওভার বলুন, প্রতিটা ঘরে ঘরে বিভিন্ন জায়গায় যে অবৈধ অস্ত্রের কথা বললেন, এই জায়গাতে আমি বলি যে আপনার মনে আছে 10 ট্রাক অস্ত্র চট্টগ্রামের CUFL ঘাটে, ইউরিয়া ফার্টিলাইজারের যে ফ্যাক্টরি আছে চট্টগ্রামে মোহনায়, সাগর মোহনায়, সেখানে আপনার 10 ট্রাক অস্ত্র নামানোর সময় জাহাজ থেকে ঘটনাচক্রে ধরা পড়ে যায় এবং সেই অস্ত্রগুলো এসেছিল, পাঠিয়েছিল চায়না, অত্যাধুনিক গ্রেনেড, অত্যাধুনিক অস্ত্র, গোলা বারুদ, এবং সেগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন, কেউ উলফা বলে, কেউ হ্যাঁ পরেশ বড়ুয়া, তারা এনেছিল সেগুলো ভারতে নেবে বলে। তাহলে আজকে অস্ত্র সীমান্ত পাচার হয়ে আসছে, ছোট ছোট অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র, বড় বড় অস্ত্র অনেকের হাতে, কারাগার থেকে সবাইকে মুক্ত করে দিয়েছেন, ব্লগারদের, ঘাতকদের এবং টপ টেররদের। তাহলে আজকে মুক্ত কে করেছে? মুক্ত তো সাধারণ মানুষ করতে পারবে না, অপরাধীদের কারাগার থেকে কারামুক্ত তো সাধারণ মানুষ করতে পারবে না, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত প্রধান ব্যক্তির সিদ্ধান্তেই হয়েছে। তাহলে সেই জায়গাতে নিজেদের উত্তরণ নিজেদের বুঝতে হবে, পরবর্তী প্রজন্মের নিরাপত্তা, নিজেদের নিরাপত্তা, এবং এই যে ব্যাপক প্রাণহানি, এটা শেষ কোথায়? এই যে শুদ্ধতার জায়গা। এবং আরেকটি কথা, এখানে আপনি নির্বাচন নিয়ে বলছিলেন যে নির্বাচনের স্বতন্ত্র করতে পারবে না, তাসলিম যারা স্বতন্ত্র করার ঘোষণা দিয়েছিলেন, এখন বলা হচ্ছে যে স্বতন্ত্র নির্বাচনও করতে। তাহলে নির্বাচনের যে নির্বাচন নিয়ে যে বেসাতি, ধর্ম নিয়ে বেসাতি, এই জায়গা থেকে বেরিয়ে না এলে এই রাষ্ট্র, এই সমাজ এবং পরিবারগুলো ঘরে ঘরে আত্মহত্যা বলুন, হত্যা বলুন, গণধর্ষণ বলুন, শিশু ধর্ষণ বলুন, হ্যাঁ 7 মাসে 775 থেকে 1000 ধর্ষণ হবে, তো মহিলা পরিষদ বলুন, টিআইবি বলুন, তারাই তো বের করছে, তারাই প্রতিবাদ জানাচ্ছে এখন, যারা সরকারের অংশ, যারা ইউনিসেফ ঘনিষ্ঠ। এই জায়গাতে আমার মনে হয় ফরিদ ভাই আমাদের বিবেচনার একটা দাবি রাখে যে আমাদের বুঝতে হবে যে একটা নিজেরা নিজেদেরকে বিপন্ন করা, আত্মঘাতী করে তোলা এবং একেবারে অধপতনের নিম্নতম পর্যায়ে নামিয়ে নিয়েছেন, যেখানে পাসপোর্টের স্ট্যান্ডার্ড নেই, যেখানে দেশের কোনো স্ট্যান্ডার্ড নেই, যেখানে আমাদের সন্তানদেরকে, বিদেশে যারা আছে তাদেরকে
তাদের পড়বার অধিকার, তাদের নাগরিক অধিকার, প্রবাসী হিসেবে সবকিছু থেকেই বিভিন্ন দেশে, ইউরোপের 9টি দেশে নিষিদ্ধ করা হয়েছে, পাকিস্তান আর বাংলাদেশের আপনার কাছে খুবই খান, আপনাকে একটু থামাচ্ছি, আবার আসবো আপনার কাছে, স্যার আপনার কাছে এই মাত্র একজন একটা পাঠালেন, হ্যাঁ এটা আপনার কাছে আমিও জানতাম না, যেহেতু আপনি শিক্ষাবিদ আপনার কাছে এই প্রশ্নটা আপনার কাছেই করেছে যে যে জানুয়ারি মাসে আবারও 1 কোটির বেশি শিক্ষার্থী বই পাচ্ছে না। স্যার এই বিষয়টা কিন্তু আমরা দেখেছি যে বিগত সরকার যাকে স্বৈরাচার বলেছে যে তাকে লেখাপড়া শেষ করেছে, সেই